হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রাভেল করবো ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে। এই রুটের সার্ভিস প্রদানকৃত ফাতেমা স্পেশাল বহরে থাকা 13-1978 এই বাস স্টেশন। এখন বাজে রাত 10টা। আমরা রয়েছে মূলত শ্রীপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের জার্নিটা শুরু হবে। তো চলুন আজকে ট্রাভেল এখানে শুরু করা যায়। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ আলমগীর সরকার, বাস লাভার ফাতেমা। আপনারও মনে হবে আপনি আমার সাথে ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে যাচ্ছে। শ্রীপুর কাউন্টার থেকে অল্প কিছু যাত্রী নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে ছুটে চলা শুরু করেছি। এখন আমরা মূলত রওনা দিচ্ছি চন্দ্রার দিকে। গাড়িটি মূলত সন্ধ্যা 7টায় ঢাকা আবদুল্লাপুর থেকে ছেড়ে আসে। আপনারা যারা আবদুল্লাপুর আশুলিয়া জামগড়া থেকে উঠতেছেন তারা আমাদের সুপারভাইজারের সাথে যোগাযোগ করুন। ভিডিও ডিসক্রিপশন বক্সে সুপারভাইজারের নাম্বার দেওয়া থাকবে। এবং আপনারা যারা শ্রীপুর কাউন্টার থেকে উঠতেছেন তারা আমাদের শ্রীপুর কাউন্টার মাস্টারে এসে যোগাযোগ করুন। ফাতেমা স্পেশাল মূলত তাদের বহরে 6 ইউনিট গাড়ি রয়েছে, যার মধ্যে 4 ইউনিট সার্ভিস দেয় ঢাকা লেনে এবং 2 ইউনিট তাদের লং রুট হচ্ছে চিটাগাং রুটে। আসন্ন ঈদকে সামনে রেখে তারা যাত্রীদের কথা চিন্তা করে তারা তাদের বহরে আরও 2 ইউনিট গাড়ি যোগ করতে যাচ্ছে। এবং যারা ঈদের অগ্রিম টিকিট কাটতে চান তারা আমাদের কাউন্টার মাস্টারদের সাথে যোগাযোগ করবেন এবং কাউন্টার মাস্টারের নাম্বারগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে। দীর্ঘ 15 মিনিট অপেক্ষা করার পর আমরা ঢুকে পড়লাম চন্দ্রা বাস স্ট্যান্ডে। এখান থেকে অল্প কিছু যাত্রী নিয়ে আমরা একবারে রওনা দেব আমাদের গন্তব্যস্থানে। চন্দ্রা থেকে অল্প কিছু যাত্রী নিয়ে আমরা সোজাসুজি রওনা হলাম এখন আমাদের গন্তব্যস্থানে। তো যাত্রা পথে দেখা হলো হানিফ মামার সাথে, যিনি হলো পরিবহন জগতের কিং। তো চলুন দেখা যাক মামাকে ওভারটেক করা যাবে কিনা। আমরা রয়েছি এখন মূলত কালিয়াকুর ফ্লাইওভারে। এখানে দেখা যাচ্ছে যে হানিফ মামার সামনে কিন্তু সুন্দরগঞ্জের সেই সোনালী সামনে হানিফ ও সোনালীর খেলা থেকে আমি তো অবাক। দেখতে দেখতে আমরা কিন্তু সোনালী পরিবহনকে ওভারটেক করে ফেলি। এখানে আমরা দেখতে পারবো আমাদের ড্রাইভার সাহেব কিন্তু বেশ দক্ষতার সাথে গাড়ি চালিয়ে যাচ্ছেন এবং গাড়ির ম্যাক্সিমাম স্পিড ছিল 100+। আমরা রয়েছি মূলত এখন টাঙ্গাইল মহাসড়কে। এখানে কিন্তু দেখতে পারবেন যে আমাদের ড্রাইভার সাহেব মোহাম্মদ ইব্রাহিম ভাই কিন্তু তার বেশ দক্ষতার সাথে গাড়ি চালিয়ে যাচ্ছেন এবং রানিং অবস্থায় যে 100 কমপ্লিট প্লাস যে কন্ট্রোল করতেছে তা কিন্তু অসাধারণ। তো গাইস দেখতে দেখতে চলে আসলাম আমরা টয়েজ এন্টারপ্রাইজের বাম্পারে। সামনে রয়েছে কিন্তু সজীব ভাই কিন্তু আমাদের যেতেও দিচ্ছে না কিংবা আমাদের সার্ভেও না, সে হয়তো একটু মজা করতেছে।
টয়েজ এন্টারপ্রাইজের সজীব ভাইয়ের এমন কাণ্ড দেখে আমাদের পাইলট ইব্রাহিম ভাই কিন্তু অনেকটাই রাগান্বিত হয়েছে, কিন্তু কি আর করার, রাগকে কন্ট্রোল করতে হবে, কারণ 50টা জীবন কিন্তু তারই হাতে রয়েছে। সে একটু রাগান্বিত হলেই কিন্তু যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং তার ড্রাইভিং স্কিল কিন্তু অসাধারণ। টাঙ্গাইল মহাসড়কে একটাই সমস্যা যে আপনি ট্রাকের বাম্পারে পড়ে গেছেন, তো আপনি ফেসে গেছেন, কিন্তু এখানে ট্রাক আমাদের সাথে কি মজা নিল না কি কামটা করলো কি বুঝতে পারলাম না। তো গাইস, সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কেন ক্যামেরা বারবার ড্রাইভারের দিকে আপনি নিয়ে যাচ্ছেন। এখানে দেখানো হচ্ছে যে ড্রাইভার তার কতটা দক্ষতার সাথে গাড়ি চালাচ্ছেন, সে কিন্তু একবারও ক্যামেরার দিকে তাকাচ্ছে না, শুধু রাস্তার দিকেই তাকিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বিস্তারিত জানবো 1978-এর সদ্য রিপেন্ট হয়ে আসা গাড়িটির স্টাফদের ব্যবহার কেমন এবং স্টাফদের সাথে আপনাদের পরিচয় দেবে এবং গাড়িটির কন্ডিশন এখন রিপেন্ট হওয়ার পর কীরকম হয়েছে তা বিস্তারিত দিব আপনাদের এই ভিডিওতে। গাড়িটি রিপেন্ট হওয়ার আসার পর থেকেই কিন্তু অনেক চাকচমকভাবে দেখাচ্ছে এবং গাড়িটির ফ্রন্ট সাইডেও কিন্তু বেশ কাজ করেছে ফাতেমা স্পেশাল। তো আপনাদের এখন মূলত দেখাচ্ছে গাড়িটির এক্সটেরিয়র ব্যাপারে আসলে কিন্তু দেখতে পারবেন যে তাদের ডাইন সাইডে বড় করে লেখা ফাতেমা স্পেশাল এবং বরাবর কিন্তু 3 ধরনের পেন স্ক্রিনই ব্যবহার করা হয়েছে গাড়িটিতে। তো গাইজ চলুন এখন গাড়িটি দেখবো আমরা ব্যাক সাইড থেকে কিন্তু গাড়িটা আরও কেউ অসাধারণ দেখাচ্ছে, যেমন চকচক করছে, যেমন সোনার হরিণে যেমন চকচক করে। এখানে দেখতে পারবেন যে আপনি বড় করে লেখা আছে টোনা মোটরস এবং অলওয়েজ দি ফার্স্ট ক্লাস। এখানে মানে না গাড়িটির নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো 13-19-78। তো গাইস, মূলত গাড়িটির এক্সটেরিয়র দেখা শেষ। এখন আমরা পরিচয় করে দেবো আপনাদের স্টাফদের সাথে, দেখবো গাড়ির ড্রাইভারের দক্ষতা কেমন, সুপারভাইজারের দক্ষতা কেমন, হেল্পারদের দক্ষতা কেমন। তো চলুন তাদের সাথে পরিচয় করে দেওয়া যাক। তো চলুন প্রথমে আমাদের সেই পাইলটের সাথে পরিচিত হয়ে আছে, কাঙ্ক্ষিত পাইলট। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো ভাইয়ের নামটা কি? তো ইব্রাহিম ভাই, কত বছর থেকে ড্রাইভিং এর আপনার অভিজ্ঞতা? আমার ড্রাইভিং অভিজ্ঞতা 12 বছর। তো কোম্পানিতে আপনি এসে যথার্থপূর্ণ কি আপনাকে মূল্যায়ন করা হয়? জি। তো চলুন এবার কাঙ্ক্ষিত বলা যাক সেই গাড়ির সুপারভাইজারের সাথে। আসসালামু আলাইকুম, আপনার নামটা জানতে পারি? তো সে সম্পর্কে যেহেতু আমি বলি তাকে আমি মামা বলে সম্বোধন করি। তো রায়হান মামা, যাত্রীরা অনেকেই আছে অনেক প্রিয়োরিটি বা অনেক কিছু খারাপ বা রাগান্বিত কথা বলে, তাতে আপনার বিরক্ত হন না? না, কেন বিরক্ত? ব্যবসায়ী তো যাত্রীদেরকে নিয়ে আমাদের। কিন্তু আমরা যদিও আমাদের সার্ভিস সেমি লোকাল হয়ে থাকে, কিন্তু তারপরেও আমরা কিন্তু দাদা 2টা হেল্পার দ্বারা বরাদ্দ করি, কারণ একটা ভেতরে সার্ভিসিং দিবে, একটা গেটে সার্ভিসিং দিবে, 1/2 1 লক। তো চলুন তাদের সাথে পরিচিত হতে। আসসালামু আলাইকুম, আপনার নামটা জানতে পারি? তো আপনার হেল্পারের দক্ষতা কত বছরের? তো আপনাদের ইনোভেশনের কারণে যেহেতু যাত্রীদের অনেক গোলাগুলি হয়, সেক্ষেত্রে আপনার যাত্রীরা যদি বকাও দেয়, তো আপনারা কীরকম রিয়েকশন করেন যাত্রীদের থেকে? না, কোনো রিঅ্যাকশন নাই আমাদের। হ্যাঁ, কারণ আপনাদের প্রিয়োরিটি হচ্ছে যাত্রীদের অতি সম্মানিত এবং কিউরেন্সি আপনাদের সার্ভিস প্রদান করা। তো চলুন দ্বিতীয় সেকেন্ড ম্যান হিসেবে তার থেকে। আসসালামু আলাইকুম, আপনার নামটা জানতে পারি? তো আপনি সেকেন্ড ম্যান হিসেবে আপনার দায়িত্বটা কি? তো গাইস, গাড়িটি সেমি লোকাল হওয়ার সত্ত্বেও কিন্তু রানিং অবস্থায় যে স্প্রে শিডিউল করা হয়েছে তা কিন্তু বরাবর প্রধানের মতো প্রাধান্য করা হয়। আপনারা মনে করবেন যে এটা খালি, কিন্তু না, যাত্রাপথে আমাদের সর্বোচ্চ 5 থেকে 6 বার স্প্রেটি ইন্টিগ্রেশন করতে হয় এবং যেখানে অন্য অন্য সেমি লোকাল ব্যানারে কিন্তু কেটে নেই। তাছাড়াও কিন্তু আপনারা আপনাদের ব্যাগ রাখার বাগেটে কিন্তু সর্বোচ্চ দ্বারা স্যাবলন দ্বারা প্রদান করা হয়। এই জিনিসটা খুব নসিভভাবে এক্সপেন্সিভ করা যায় যে ফাতেমা স্পেশাল এটা আমাদের জন্য সার্ভিসটি চালু রয়েছে। তো গাইস চলুন এক যাত্রী ভাই থেকে শোনা যাক যে ফাতেমা স্পেশাল কতটা এক্সপেন্সিভ, কতটা অ্যানলেভেল টু সার্ভিস দেয়। তো এখানে এক যাত্রী ভাই দেখে তাকে জিজ্ঞেস করা যাক ফাতেমা। তো আসসালামু আলাইকুম ভাই, ভাইয়ের বাসা কই? বাসা হচ্ছে আমার গাইবান্ধা। তো গাইবান্ধার মধ্যে তো আলহামরা, ওরিন বা অন্য অন্য অপারেট আছে, তো আপনি ফাতেমা স্পেশালে কেন আজকে? আমি দীর্ঘদিন যাবৎ ফাতেমাতে যাই, সার্ভিস ভালো, গাড়িতে কোনো ময়লা আবর্জনা কোনো দেখিনি, সার্ভিস ভালো, পরিষ্কার ভালো, এই জন্য ধন্যবাদ ভাই আপনাকে। তো গাইস, আপনারা তো শুনতেই পেলেন যাত্রীদের কাছ থেকে ফাতেমা স্পেশাল কতটা পরিষ্কার এবং যাত্রাপথে তাদের কতটা এক্সপেন্সিভভাবে নির্মাণ এবং স্প্রে শিডিউল কিংবা আপনার বলেন সাবন ডিগ্রেশন এবং যাত্রীদের স্টাফদের ব্যবহার কিন্তু অত্যন্ত পরিমাণের সুন্দর এবং তারা সেমি লোকাল হওয়ার সত্ত্বেও কিন্তু তাদের সার্ভিসটি তারা অন্যতম রেখেছে। গাড়িটির ইন্টেরিয়র পার্ট কিন্তু বেশ সুন্দর, ফুল বাস কিন্তু পর্দার স্ক্যানিং করেছে এবং আপনারা বরাবরের মতো 45টি সিট আসন আদায় করতে পারেন। এবং চলুন আজকে কর্তৃপক্ষের যে নিয়মাবলী আছে সেগুলো জানা যাক। যে গাড়ির ভিতরে ধূমপান নিষেধ, অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না, অবৈধ মালামাল গাড়িতে তুলিবেন না, মালামাল নিজ দায়িত্বে রাখুন এবং হারিয়ে গেলে যাত্রী অবরোধে ভাতে রাখুন।
সেই ক্ষেত্রে আপনারা যদি দাঁড়ানো থাকা যাত্রী দেখতে পান, সেক্ষেত্রে আমাদের ম্যানেজার সোসাইটি আছে, আমাদের কোম্পানি ইনস্টলমেন্ট আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো গাইস দেখতেই পেলেন গাড়িটির ভিতরে ফাতেমা স্পেশালের কর্তৃপক্ষ কী কী নিয়মাবলী দিয়েছে এবং এই নিয়মাবলী সর্বত্র রাখলেই কিন্তু সার্ভিস দেওয়া সুন্দর সম্ভব। তো গাইস আপনারা দেখতে পেলেন গাড়িটির ইন্টেরিয়াল এক্সটেরিয়াল এবং রিপেয়ার হওয়ার পর গাড়িটির কীরকম অবস্থা এবং তাদের স্টাফদের ব্যবহার কেমন, তাদের স্টাফদের দক্ষতা কিংবা ড্রাইভারের দক্ষতা কীরকম। তো চলুন এখন আমাদের মূল ভিডিও শুরু করা যাক। তো গাইস চলতে চলতে আবারও কিন্তু আমরা সেই টয়েজ এন্টারপ্রাইজের বাম্পারে সজীব ভাইয়ের বাম্পারে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি শ্যামলী এবং বাম্পারে হচ্ছে টয়েজ। তার মধ্যে একটা মজার বিষয় দেখেন পিকআপের লোকগুলো কীভাবে যাচ্ছে। এখানে কিন্তু অনেকটা রিস্কি এবং জীবনের অনেক হাই রিস্ক নিয়ে তারা যাচ্ছে। এখানে দেখতে পারবেন সজীব ভাই কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পর আমাদের ছেড়ে দিল এবং আমরা আমাদের গন্তব্যস্থানে সোজা চলে এসেছি। কিন্তু তার মধ্যে শ্যামলীকে যেভাবে একটা চাপ দিয়ে আমরা বের হয়ে যাবো তা কখনো কল্পনা করতে পারিনি। তো তার জন্য বৌদির কাছে ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দিয়ে। তো দীর্ঘ অপেক্ষার পর আমরা ঢুকে বললাম এলেঙ্গা মহাসড়কে। এলেঙ্গা মহাসড়কের একটা বিশিষ্টতা হচ্ছে যে বিশ্বের মধ্যে যে কোনো একটি কম্পার্টমেন্ট বা রোডের সার্ভিস যেখানে বাস এক সাইডে চলে, ট্রেন এক সাইডে চলে, এটা কিন্তু শুধু বাংলাদেশেই সম্ভব। এলেঙ্গা মহাসড়ক পার হতে না হতে আমরা কিন্তু ঢুকে পড়লাম বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব যে গোল চত্বর সেই দিকে। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে টোল দিয়ে বের হয়ে চলে যাব আমাদের গন্তব্যস্থানে। তো গাইস এখানে নূর স্পেশালকে ওভারটেক দেওয়ার পরে কিন্তু আমি ক্যামেরাটা ঘুরিয়ে পেরি যে তার থেকে রেসপন্স নেওয়ার জন্য, বা ড্রাইভার সাহেব হয়তো আমাকে খেয়াল করেনি, এই জন্য কোনো রেসপন্স দেয়নি। কিন্তু যমুনা সেতুর প্লাজা আর এই সাইডে যে এই রোডটার এত সুন্দর ভিউ যা আমাকে অনেকটা নস্টালজিক এবং আপনাদের মনকেও অনেকটা জার্সন করতে পারে। তো গাইস দীর্ঘ 1 ঘন্টা 20 মিনিট অপেক্ষার পর আমরা কিন্তু ঢুকে পড়লাম বঙ্গবন্ধু পূর্ব টোল প্লাজা। এখানে এখন আমরা আমাদের গাড়ির টোল দিয়ে বের হয়ে চলে যাব আমাদের উত্তরাঞ্চলে বা আমাদের উত্তরবঙ্গে আমাদের গন্তব্যস্থানে। তো গাইস সেই আমাদের আলীগদমের ইব্রাহিম ভাই কিন্তু এখানে বঙ্গবন্ধু টোল প্লাজায় আমাদের গাড়ির টোল দিয়ে কিন্তু এখন সে রানিংয়ে চলে যাবে। তো চলুন তার কতটা ড্রাইভিং স্কিল এবং দক্ষতা আজকে যমুনা সেতুর মাঝখানে দেখে নেওয়া যাক। বঙ্গবন্ধু যমুনা সেতু, যার কথা না বললে না, উত্তরবঙ্গের সাথে যোগাযোগ করার জন্য একমাত্র সহজ এবং অন্যতম পথ হচ্ছে কিন্তু এই বঙ্গবন্ধু যমুনা সেতু, যার মাধ্যমে কিন্তু উত্তরবঙ্গের অনেক মানুষের কর্মপদ্ধতি খুলেছেন। তাছাড়াও কিন্তু বঙ্গবন্ধু যমুনা সেতুর সাথে যে একসাথে বাস এবং ট্রেন চলাচল করতো তা কিন্তু এখন অনেকটা ঝুঁকিপূর্ণ হয়েছে। এই জন্যই কিন্তু ডান সাইডে আলাদা করে রেলওয়ে কাজ চলতেছে।
গাইস আপনাদের প্রথমে বলেছিলাম যে আমাদের আলী কদম ইব্রাহিম ভাইয়ের দক্ষতা এবং ড্রাইভিং স্কিল কীরকম, তা চলুন অরিজিনাল সাউন্ডে এই ভিডিওর মাধ্যমে শোনা যাক। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু আমরা বঙ্গবন্ধু যমুনা সেতু পার হয়ে আমরা ঢুকে পড়লাম এখন সায়দাবাদের দিকে। তো চলুন এখন আমরা সায়দাবাদের দিকে রওনা হবো। তো গাইস আপনাদের আগে থেকে বলেছিলাম যে আমাদের পাইলট মোহাম্মদ ইব্রাহিম ভাই কিন্তু এখানে আমাদের লাইট অফ ডিপার শো এখানে শুধুমাত্র গাড়িটির ভিউয়ার্স নেওয়ার জন্য যে কাজটা করা হয়েছে, তাছাড়া নসরেসিভভাবে অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমাদের ড্রাইভিং স্কিল বা লাইট অফ করে গাড়ি চালানো হয় না। হায়দ্রাবাদ পার হয়ে আমরা কিন্তু ঢুকে পড়লাম কড্ডার দিকে। তো এগিয়ে চলছে, সামনেই কিন্তু আমাদের সে রিমির সাথে দেখা। রিমি ট্রাভেলসকে ওভারটেক করার জন্যই কিন্তু আমাদের পাইলটের কিন্তু একবার অভিনব কায়দার চেষ্টা করেছিল, বাট রিমি ওর একটু চালাকি করেছে, কিন্তু দীর্ঘ অপেক্ষার পর কিন্তু আমরা সেই রিমি পরিবহনকে বা রিমি ট্রাভেলসকে ওভারটেক করে ফেলি। আসলে যদি এটা রিমি ট্রাভেলস নয়, কিন্তু এটা কুড়িগ্রাম ভরুঙ্গামারের গাড়ি। তো গাইস আমরা রয়েছি এখন কড্ডা ফ্লাইওভারে। এখান থেকে অল্প কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের চেকার সাহেব আমাদের গাড়িটি চেক করবে, যা অবস্থিত হচ্ছে সিরাজগঞ্জ গোল চত্বরের সামনে। স্পেশাল গাড়িটি সেমি লোকাল হওয়ার সত্ত্বেও কিন্তু তাদের চেক পয়েন্ট মূলত 3 জায়গায় অবস্থিত। এক হচ্ছে ঢাকা চান্দ্রয়, 2 হচ্ছে সিরাজগঞ্জ, 3 হচ্ছে তাদের পলাশবাড়ি মূল কাউন্টারে। কারণ মূল ভিত্তিক হচ্ছে যে অন্যান্য যাত্রী কিংবা টিকিট ছাড়া যাত্রী উঠে কিনা তা তদারকতার কারণের জন্যই কিন্তু তারা চেকারকে রেখেছে, এবং তারা তাদের এই সার্ভিসটি অন্যরকম চালু করার কারণ হচ্ছে যে তারা তাদের ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে যা সংশোধন এবং সংবলিত করার কারণে এই পদ্ধতি চালু করা। তো গাইস দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম আমাদের চেক পয়েন্টে। এখানে চেক করে মোহাম্মদ শামীম মিয়া, যিনি একজন সিনিয়র চেকার, যিনি 3 বছর থেকে ফাতেমা স্পেশালদের চেক দিয়ে যাচ্ছেন, এবং তার ব্যবহারের জন্য ফাতেমা স্পেশাল কিন্তু তাকে এত বছর ধরে রেখেছেন এবং তাদের সৎ কিউরিসির জন্যই। তো চলুন তাকে চেকার হিসেবে তার দায়িত্ব কী কী। এখানে আমি মূলত চেক দিই, এখানে দাঁড়ানো কোনো যাত্রী উঠতে পারে না, মহাজনকে কমপ্লেন দেবো। তো ধন্যবাদ ভাই আপনাকে এত রাত্রে যে আমাদের গাড়ি এত প্রোমাইড সার্ভিস করার জন্য।
তো গাইস আপনারা তো শুনতেই পেলেন, এখানে চেকার রাখার মূল কারণ হচ্ছে দাঁড়ানো থাকানো যাত্রী আছে কিনা, সিট ব্যতীত কোনো যাত্রী আছে না কিনা। যদি সিট ব্যতীত কোনো যাত্রী পাওয়া যায় তখন তারা কর্তৃপক্ষে জানায় এবং কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট কমিটি আছে তারা তাদের ব্যবস্থা গ্রহণ করে। তো চেক করার সময় এখানে আমি কিন্তু আমাদের গাড়ির ইন্টেরিয়রের শ্যুট একটু নিই বা ফ্রন্ট সাইডের যা লোক ইমার্জেন্সি সিগন্যাল দিচ্ছে ড্রাইভার, এখানে কয়েকটা ফটোশ্যুট করি। তো গাইস সিরাজগঞ্জে আমাদের চেক পয়েন্ট থেকে বের হয়ে আমরা এখন চলেছি সিরাজগঞ্জ মহাসড়কে। আমরা এখন এগিয়ে যাব বগুড়ার দিকে। রাতের বেলায় উত্তরবঙ্গের রাস্তায় কিন্তু অনেক যানবাহন চলাচল করে এবং গাড়ির প্রেশার দেখে আপনারও মাথায় আপনি হাত দিবেন, মনে হয় ঈদে যাচ্ছি বাড়িতে, ওই রকম জ্যাম প্রকাশ করছে। এখানে কিন্তু হানিফ এন্টারপ্রাইজ বারবার ওভারটেক দেওয়ার জন্য ডানে বাবা ইন্ডিকেটর দিচ্ছে, বাট লাভ হচ্ছে না, ডান সাইড থেকে শুধু ট্রাক আসতেছে। তো গাইস হানিফকে ওভারটেক দেওয়ার পর যদিও ভিডিওটা আমি তুলে ধরতে পারিনি, মানে একটু আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এখন চলে আসলাম আমরা রোজিনা রয়্যাল ক্লাসের বাম্পারে। তো চলুন আজকে রোজিনাকে ওটি দেবো, কারণ এখানে ইব্রাহিম ভাই কিন্তু তার খেলা দেখাচ্ছে, একের পর এক বড় পরিবহন সেক্টরের রাজা মহারাজা সেনা প্রজাকে ওভারটেক করে দিয়েছে লিলেন দিয়ে। রোজিনা রয়্যাল ক্লাসিক হয়তো বুঝতে পেরেছে কি সে কিন্তু যে পেশাটা ধরেছে, আপনার গাড়ির ধোয়া দেখে বুঝতে পেরেছেন যে সে হয়তো মনে করছে খেলার জন্য ডাকতেছে, বাট কোনো লাভ নেই ভাই, এটা ইব্রাহিম ভাই, খেলা হবে একটু অন্য রকমের। এখানে 1J ভার্সেস আশোক লিল্যান্ড। এখানে কিন্তু আমাদের সে আলীকদমের ইব্রাহিম ভাই বারবার খালি তাকাচ্ছে, মনে হয় হরিণ তার সামনে, সে হচ্ছে বাঘ শিকার করবে রোজিনাকে আজকেই। কিন্তু রোজিনা রয়্যাল ক্লাসিকে নাসরবান্দা বারবার চাপ দিয়ে বের হয়ে যাচ্ছে। রোজিনা রয়্যাল ক্লাসিক এখানে কিন্তু অসাধারণ একটা পাবলিক দিয়ে বের হয়ে গেল, কিন্তু আমরা কিছুতে কম যাব কেন, আমরাও কি খেলতে জানি না, আমরাও অসাধারণ ফ্লিপ কাটিং দিয়ে আমরাও বেরিয়ে বললাম রোজিনার বাম্পারে। তো আজকে খেলা হবে বাম্পার টু বাম্পার। তো গাইস আপনাদের তো আগেই বললাম রোজিনা রয়্যাল ক্লাসিকের ড্রাইভার কিন্তু অনেকটাই চালাক, সে বারবার আমাদের চাপ দিচ্ছে, বের হতে দিচ্ছে না। তো আপনারা তো দেখতে পারেন রোজিনা রয়্যাল ক্লাসিক কতটা প্রেশারে ধরেছেন, যেহেতু সে 1J তার একটু আলাদাভাবেই থাকবে, কিন্তু আমরা কিছুতে কম না। লিল্যান্ড 18 ইগল সুপার দিয়ে আমরাও যাচ্ছি তার বাম্পারে হানা দিতে। তুমি যতই দৌড়ো না কেন রোজিনা রয়্যাল ক্লাসিক, এবার তোমার কোনো ছাড় হবে না। তো চলুন আপনারা অরিজিনাল ভিডিওটি শুনুন, কতটা কম্পিউটার প্রেশারের খেলা শুরু হয়ে গেছিলো আমাদের মাঝখানে। তো এখানে কিন্তু রোজিনা রয়্যাল ক্লাসিকটা ওভারটেক দিয়ে আমাদের সে আলীকদমের পাইলট ইব্রাহিম ভাই কিন্তু এখানে একটা চ্যালেঞ্জারের মতো দিল এবং লং ডিপারের বাড়ি মানে রোজিনাকে বুঝিয়ে দিলেও আমরাও কিন্তু কম না। তো গাইস দীর্ঘক্ষণ অপেক্ষার করার পর আমরা হোটেল বিরতির জন্য কিন্তু আমরা শরীফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের গাড়িটি হোটেল বিরতির পার্কিং দিয়ে এখানে, এবং আমাদের বরাবরের মতোই কিন্তু হোটেল বিরতি 20 মিনিট সময় প্রদান করা হয়। 20 মিনিটের মধ্যে যে যার মতো খেয়ে দিয়ে কাজ করে আবার পুনরায় গাড়িতে ফিরে আসার। শরীফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যার কথা না বললে নয়। আপনারা হয়তো যারা মনে করবেন যে খাবারের তালিকায় দাম দেওয়া থাকে আরেকটা, তারা নেওয়ার সময় আরেকটা, এখানে কিন্তু ওটা কতটাই কমপ্লিটমেন্ট নেই, এখানে দাম যেটাই দেওয়া থাকবে ওটাই আপনার থেকে নেওয়া হবে। এই জন্যই কিন্তু ফাতেমা স্পেশাল শরীফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই গাড়ি তাদেরকে সব গাড়ি ইনোভেট এখানে লাগানো হয়। তো গাইজ ভিডিওর মাঝখানে কিন্তু আপনাদের বলা হয়েছিল যে ফাতেমা স্পেশালে 2টা হেল্পার রাখার কারণ কি, যে এখানেই দেখে নিন একটা হেল্পার ভেতরে দেখছে যে যাত্রী ঠিক আছে কিনা, এবং অন্য হেল্পার পিছনে দেখে গাড়িটা হোটেল থেকে বের করতেছে যে অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা লাগায় কিংবা গাড়িটি কোনো বেপর্যায়ে যায় কিনা, তার জন্যই কিন্তু তারা 2টা হেল্পার বরাদ্দ করেছে। তো গাইস আপনাদের তো আগে বলেছিলাম গাড়িটি সদ্য রিপেন্ট হওয়ার পর কিন্তু ফ্রন্ট সাইড থেকে কিন্তু সে বাঘের মতো চেহারা দিয়ে অতিক্রম করেছে, এই জন্য আমি বারবার কিন্তু ফ্রন্ট সাইডের ভিডিওটা নিচ্ছি।
হোটেল বিরতি শেষ করে আমরা এখন কিন্তু এগিয়ে যাচ্ছি বগুড়ার দিকে। তো বগুড়ার দিকে চলুন এগিয়ে যাওয়া যাক। উত্তরবঙ্গের রাস্তা সবচেয়ে নসিং দিকে রাস্তা, যে টার্নিং, যে ডান পাশে যাতে বাম পাশে নিয়ে যায়, বাম পাশে যাতে, এখানে কিন্তু হঠাৎ করে ইউনিটির আরিফ ভাইয়ের এন্ট্রি লং ডিভারের সাথে। তো দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমরা কিন্তু ঢুকে পড়লাম বগুড়া চার মাথায়। আমরা বাইপাস না গিয়ে এখন মেনলি আমরা সোজাসুজি শহর দিয়ে বের হয়ে যাবো। এখানে কিন্তু সওদা পরিবহন ও নীলফামারী নাদের এক্সপ্রেস আমরা ধরেছি। সওদা হলো 1J, নীলফামারী হচ্ছে ল্যান্ড। বাট এখানে আমরা ফাঁকে ঢুকে এখানে দেখি ওভারটেক দেওয়া যায় কিনা তাদেরকে। তো গাইজ দেখতে দেখতে আমরা চলে আসলাম বগুড়া ক্যান্টনমেন্টের দিকে। ক্যান্টনমেন্টের রাস্তাটা কিন্তু অনেকটাই আমাকে ভালো লাগে, কারণ তার চারপাশ দিয়ে হচ্ছে তালের গাছ। আমি চিন্তা বারবার করছি কিভাবে কেমনে কি সম্ভব, সব 1J গাড়ি কি আমাদের কাছে ভরানি খাচ্ছে না, 1J গাড়ি টানতেছে না। আমি যদিও জানি আমরা যে 1J গাড়ির প্রেশার বেশি, লেনটা কখনোই তার সাথে পারবো না, কিন্তু তারপরে কিন্তু একের পর এক ইব্রাহিম ভাই ওভারটেক দিয়ে যাচ্ছে। তো গাইজ দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমরা ঢুকে পড়লাম গোবিন্দগঞ্জে। তো আর একটু পরে কিন্তু আমরা গাইবান্ধায় চলে যাব। তো সামনে হচ্ছে গোবিন্দগঞ্জের ফিলিংস পাম্প। তো আমরা এখান থেকে আমাদের গাড়ির তেল ভরে নিয়ে চলে যাবো। গাড়িটি লিলেন হওয়ার সত্ত্বেও কিন্তু 18,000 টাকার তেল পার ডে খায়। তো গাড়িটিতে আপনারা জানেন সার্ভিস কীরকম, গাড়ির টান কীরকম। গোবিন্দগঞ্জের এই ফিলিং স্টেশনটি অনেক উন্নত করেছে আগে থেকে, কারণ দীর্ঘ 2 বছর থেকে দেখতেছিলেন একটি অন্যরূপ, এখন কিন্তু অনেকটাই ভিন্ন রূপ এবং অনেকটা পরিবর্তন, একটা ফাঁকা জায়গায় নিয়ে এসেছে তার। গোবিন্দগঞ্জ ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে আমরা সোজাসুজি এখন রওনা দেবো পলাশবাড়ির দিকে, কারণ পলাশবাড়ি থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা গাইবান্ধা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। তো গাইজ দীর্ঘ অপেক্ষার পর কিন্তু আমরা চলে আসলাম পলাশবাড়িতে। পলাশবাড়িতে ঢুকে আপনারা কিন্তু সব কিছু ভাঙচুর দেখতে পারবেন, কারণ এখানে পলাশবাড়িটা আরও উন্নত, যেমন মাওয়া এক্সপ্রেস করা হয়েছে ঠিক ওই রকম চারপাশে চালেন বগুড়া চার মাথার মতো এটা করা হবে, এই জন্য সব কিছু ভেঙে ফেলা হয়েছে।
তো গাইস পলাশবাড়ি থেকে এখন রওনা দেবো আমরা গাইবান্ধার উদ্দেশ্যে। এখানে কিন্তু গাইবান্ধা রোডের একটা দেখতে পাবেন যে এক লাইনের রাস্তায় কিন্তু রাতে কোনো গাড়ি থাকে না, এই জন্য কিন্তু ইব্রাহিম ভাই এখন প্রেশার দিচ্ছে সে সুন্দরবনের সোনালী আবার সামনে। তো দেখি তার সাথে খেলা যায় কি। এখানে কিন্তু সুন্দরগঞ্জের সোনালী আপায় কিন্তু প্রেসারে কোলাতে না পেরে কিন্তু সে সাইড দিয়ে দেয়, কারণ আপনারা দেখতেই পেলেন আলীকদমের ইব্রাহিম ভাই কতটা তারা সেই ঘরে ডাবল ইন্ডিকেটর সিগন্যাল দিয়ে সে কিন্তু এগিয়ে যাচ্ছে তার গন্তব্যস্থানে গাইবান্ধার দিকে। তো গাইস দীর্ঘ অপেক্ষার পর আমরা কিন্তু ঢুকে পড়লাম গাইবান্ধা বাস টার্মিনালে। এখানে গাইবান্ধাবাসীর জন্য একটাই আমার কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি ঢাকা থেকে গাইবান্ধা কিংবা গাইবান্ধা থেকে ঢাকা থাকতে চান, আপনাদের বরাবর টুরমেট আপনার বেছে পেয়ে নিতে পারেন ফাতেমা স্পেশালকে, কারণ তাদের সার্ভিস এবং তাদের এক্সপিরিয়েন্স যে ট্যুরিং প্রিয়োরিটি তা কিন্তু অনেক বেশ সুন্দর। ফাতেমা স্পেশাল কর্তৃপক্ষের কাছে আমার একটাই বিনীত অনুরোধ থাকবে যে তারা যেমন তাদের সার্ভিসটি আরও উন্নত এবং যাত্রী হিসেবে তারা আরও কিন্তু এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য তারা তাদের বহরে আরও 2 ইউনিট গাড়ি যোগ করতে যাচ্ছে। তো ফাইনালি আমরা কিন্তু গাইবান্ধা বাস টার্মিনালে নামলাম। আপনারা যারা ঢাকা থেকে গাইবান্ধা কিংবা গাইবান্ধা থেকে ঢাকা যেতে চান তাদের জন্য ওয়ান অফ দি মোস্ট পারফেক্ট হতে পারে ফাতেমা স্পেশাল। তো গাইস আজকে এই পর্যন্তই, আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করা যাক। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ নতুন ব্লগ ভিডিও শুরু করেছি এবং আপনাদের ছোট ছোট কমেন্টে কিন্তু আমাকে কন্টেন্ট তৈরি করার জন্য আরও উৎসাহিত করে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।